परम गुरुं सर्वशास्त्रगुरुतरं भार्गवं पुनर्मोहम् नीलाञ्जनं च प्रभं विष्णुं महाग्रहं छायागर्भसम्भूतं वन्देहस्ताश्वशरम् अर्धोकायां महाघोरं चन्द्रादित्योदकं सिंहकेशुतं रुद्रं तं राहुं पुनर्मोहम् कलालधुं काष्ठं तराग्रहविमोदकं रुद्रं रुद्रं तं कल्पितं ধন্যবাদ দেবাশিস বাবু। এটা সবাইকে, স্টুডেন্ট যারা আছেন সবাইকে মুখস্থ করতে হবে, একজন করলে প্রতিদিন ভালো লাগে না। যে অন্তত আজকে টপিক কি নিবেন? আজকে কালকের গত সপ্তাহের যে ক্লাস, এই ক্লাসের ধারাবাহিক টপিকই দেখবো, ইন্ডিয়ান হিস্টোরির একদম প্রাথমিক পর্বের যে সূত্রগুলা। তো ঠিক আছে দাদা, আপনি আপনার আজকে আলোচনা প্রথমে শুরু করুন। আমরা যেটা দিয়েছিলাম, মানে দিব যেটা গত ক্লাসে বলেছিলাম যে জ্যোতিষশাস্ত্রের প্রবক্তা হচ্ছে 18 জন। যারা যেটা হচ্ছে হরপার্বতী সংবাদে মাতা পার্বতী এই গুজ্জাতি গুজ্জত শাস্ত্র সম্পর্কিত যখন প্রশ্ন করেছিলেন দেবাদিদেব মহাদেবকে, তখন দেবাদিদেব মহাদেব এই শাস্ত্রের ব্যাখ্যা মাতা পার্বতীর কাছে করেছিলেন। তো মাতা পার্বতী সেই শাস্ত্র জ্ঞান তিনি পিতামহ ব্রহ্মা সহ 18 জনকে দান করেছিলেন। না, আহ, মাতা পার্বতী সেটা এই সরস্বতী দেবীকে দিয়েছিলেন, দেবী সরস্বতীকে। দেবী সরস্বতী সেটা দিয়েছিলেন পিতামহ ব্রহ্মা সহ 18 জন ঋষিকে। আমরা ছোটবেলায় ছোটবেলায় কি এখনো মানে সরস্বতী পূজার অঞ্জলি তো সবাই দিই। সরস্বতী পূজার একটা মন্ত্র আছে, যখন অঞ্জলি প্রদান করা হয় 3 বারে 3টা মন্ত্র বলা হয়। একটা মন্ত্র আছে এখানে, আমাদের স্বপনদা ভালো জানবেন এটা। সরস্বত্যই নম নিত্যম, ভদ্রকাল্যই নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব্য এই বছর। ঠিক আছে, এই শ্লোকটা অনেকেই বলেছেন, কিন্তু আপনার এই শ্লোকে কিন্তু লেখা আছে দ্বিতীয় লাইনে বেদ ও বেদাঙ্গ, বেদ এবং বেদাঙ্গের কথা বলা হয়েছে। আর হ্যাঁ। দেবী সরস্বতীর যে প্রণাম মন্ত্র, সেখানে বেদ বেদাঙ্গের কথা বলা হয়েছে, বেদান্তের কথা বলা হয়েছে। এটা কিন্তু চারটিখানি কথা না। আমরা আসলে আমাদের যে পূজা, পূজা তো হচ্ছে পুনঃ পুনঃ জাগরণ। ঠিক আছে, নিজের যে সত্তা জ্ঞান, সেই জ্ঞানটাকে পুনরায় একবার জাগরণ করলাম, আরেকবার জাগরণ করলাম, এরকম পুনঃ পুনঃ জাগরণ হচ্ছে আমাদের যে পূজার যে মিনিং। তো আমরা আসলে দেখা গেল বিগত 30 বছর 40 বছর যাবৎ সরস্বতী পূজা করে আসছি, পূজা অঞ্জলি দিয়ে আসছি, কিন্তু এই যে অঞ্জলির যে শ্লোকার্থ গুলো আমরা আসলে সেই অর্থে হৃদয়ঙ্গম করিনি। ঠিক আছে, তো এই বিষয়গুলা আমাদেরকে হৃদয়ঙ্গম করলে আমরা বুঝতে পারতাম যে এই বেদ বেদাঙ্গের কতটুকু ভূমিকা আমাদের জীবনে আছে। আমাদের প্রাচীন ভারতীয় যে আপনার শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা কিন্তু 3 স্তরীয় ছিল। ঠিক আছে, প্রথম স্তরের অধিপতি ছিল দেবী সরস্বতী, দ্বিতীয় স্তরের অধিপতি দেবী ভদ্রকালী, আর তৃতীয় স্তরের যে শিক্ষাটা দেওয়া হতো সেটা কিন্তু এই বেদ বেদাঙ্গের শিক্ষা দেওয়া হতো। তো সর্বশেষ যে মানে শিক্ষার মানে পার্ট, সেই পার্টের একটা অংশ হচ্ছে এই বেদাঙ্গ। এই বেদাঙ্গেরও একটা অংশ হচ্ছে জ্যোতিষ, যেটা বেদাঙ্গের পঞ্চম অংশ। তো সেইটা নিয়ে আমরা আলোচনা করছি বা সেইটা আমরা শিখছি। তো যে 18 জন ঋষি এটা পেয়েছিলেন পিতামহ ব্রহ্মা সহ, তাদের নামটা আপনারা নোট করে নিন। আমি বলছি, আমার বোর্ডে লেখা আছে, হয়তো বুঝবেন না, কারণ আমি আসলে মার্কারি কলম দিয়ে বোর্ডে লেখে অভ্যস্ত না, কারণ আমি তো ব্যক্তিগতভাবে শিক্ষক না। আহ, তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমি কি লিখেছি। প্রথমে হচ্ছে 1 নাম্বার ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা। যাদের ইয়েটা আছে আপনার ওই নিজের নামটা লিখে নাই, দয়া করে তাদের নামটা লিখে রাখবে। নামটা লিখে রাখলে 987654, শিম্পনি ইনোভা সেটা সম্ভবত স্বপনদার। আর হ্যাঁ। আরেকটা আছে স্যামসাং, স্যামসাংকে আপনার নামটা লিখে রাখুন। 1 নম্বর হচ্ছে পিতামহ ব্রহ্মা, 2 হচ্ছে সূর্যদেব, 3 হচ্ছে বাদনারায়ণ ব্যাস, কি ভাব? 3 নম্বর হচ্ছে বাদনারায়ণ ব্যাস। 4 হচ্ছে বৈশিষ্ট্য। 5 হচ্ছে অত্রি।
ছয় হলো পরাশর, সাতে কশ্যপ, আটে নারদ, নারদ সংহিতা নামে একটা সংহিতা আছে, আপনারা জানেন তো? নারদ সংহিতা সবাই সংগ্রহ করে পড়বেন। নারদ সংহিতায় সরাসরি মানে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা নাই, কিন্তু নারদ সংহিতার একদম এ টু জেড পর্যন্ত জ্যোতিষের তত্ত্বে ভরপুর, যদি সেটা মানে বের করতে পারেন আর কি। নয় হচ্ছে গর্গমুনি, বর্গমুনি। দশে স্যার, মরিচি, দশে মরিচি, 11 মনু, 12 অঙ্গিরা, 13 লুমস, 14 পৌলিশ, 15 হচ্ছে ভৃগু, 16 জবন, 17 বৃহস্পতি, 18 হচ্ছে শৌনক, বৃহস্পতি কিন্তু যে জ্যোতিষশাস্ত্রের প্রবক্তা তাদের মধ্যে একজন কিন্তু বৃহস্পতি। এই যে শ্লোকটা বললেন, দেবতা নাম ঈশিনাঞ্চ গুরুং কনক সন্নিবম বন্দে ভূতং ত্রিলোকেশম, যিনি এই ত্রিলোক স্বর্গ মর্ত্য এবং পাতাল, এই ত্রিলোকেরও যিনি গুরু। ত্রিলোকের গুরু তো আর এমনি এমনি হয়নি, তার যথেষ্ট জ্ঞান আছে বলে তিনি ত্রিলোকের গুরু হয়েছেন। দেবগুরু বৃহস্পতি, এই 18 জন জ্যোতিষশাস্ত্রের প্রবক্তার মধ্যে একজন হচ্ছে দেবগুরু বৃহস্পতি। লিখেছেন সবাই? জি হ্যাঁ, স্যার। লিখেছি। স্যার একটু শুরুতে বলবেন স্যার, হর পার্বতী সংবাদের বিষয়টা একটু বলে দিন স্যার, কি হচ্ছে? মানে দেব মানে ভগবান আপনি হরপার্বতী সংবাদ বলছি এই কারণে যে আমাদের পঞ্জিকায় সর্বপ্রথমেই দেখবেন হরপার্বতী সংবাদ আছে। আসলে এই হরপার্বতী সংবাদ এই পেজটা কেন থাকে বা কি আসলে হরপার্বতী সংবাদ, এটা হচ্ছে মানে হর এবং পার্বতী, শিব এবং পার্বতী, তাদের মধ্যে ধর্ম নিয়ে আলোচনা হতো, ঠিক আছে? এবং এই আলোচনার মধ্যে দিয়ে মানে অনেক গুজ্জাতি গুজ্জ তত্ত্ব আমাদের সামনে এসেছে। মাতা পার্বতী শিবকে মানে প্রশ্ন করে, প্রশ্নের দ্বারা সেই উত্তর জেনে সেটি আমাদের কাছে আহ, দিয়েছে। তো তদ্রূপ মানে এই তাহলে জ্যোতিষশাস্ত্রটাও এসেছে এইভাবেই। মাতা পার্বতী এই গুজ্জাতি গুজ্জ জ্যোতিষশাস্ত্র ভগবান শিবের কাছ থেকে পেয়েছেন, তিনি সেটা মাতা সরস্বতীকে দিয়েছেন। মাতা সরস্বতী পিতামহ ব্রহ্মা সহ 18 জন ঋষিকে দিয়েছেন, আর সেই 18 জন বুঝছি। ঋষির কাছ থেকে আমরা পৃথিবীবাসী মর্তবাসী সেটা পেয়েছি। জ্যোতিষশাস্ত্রের একদম প্রারম্ভিক দিক দিয়ে কিন্তু গণিতটাই মূল বিষয় ছিল। ফলিত জ্যোতিষ কিন্তু মানে অনেক পরে এসেছে। গণিতটাই মূল বিষয় ছিল। আসলে ঋষিরা তাদের যজ্ঞের সময় নির্ধারণ করার জন্য বার তিথি নক্ষত্র যোগকরণ, এই পাঁচের সমন্বয়ে কিন্তু পঞ্চাঙ্গ, মানে আমরা যেটাকে পঞ্জিকা বলি, পঞ্জিকা, এই পঞ্জিকা কিন্তু 5টা বিষয়ের সমাহার। বার তিথি নক্ষত্র যোগকরণ, যখন পঞ্জিকার ক্লাস হবে এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই পাঁচের সমাহার হচ্ছে পঞ্জিকা। পঞ্জিকাতে মূলত 5টা জিনিসের বিচার করা হয়। তো এই 5টি জিনিস জানার জন্যই মানে প্রথম দিকে এই যারা ইয়ে করতেন, যজ্ঞ করতেন প্রাচীনকালে, তাদেরকে ঋত্বিক বলা হতো। এই ঋত্বিকদের একটা অংশ তখন ওই গণিত নিয়ে ব্যস্ত থাকতেন শুভক্ষণ বের করার জন্য, কারণ শুভক্ষণ ছাড়া কিন্তু আপনার জ্যোতিষ চর্চা হয় না। আমরা মহাভারতে দেখেছি দাদা, যখন আপনার দ্রুপদ রাজা যজ্ঞ করেছিলেন পুত্রস্য যজ্ঞ, সেই যজ্ঞে যে ঋষি
উপস্থিত হয়েছিলেন, তিনি যজ্ঞকালীন সময়ে পূর্ণাহুতি যখন প্রদান করেন তখন তিনি বলেছিলেন, মানে ডেকেছিলেন জনক রাজার সহধর্মিণীকে। কিন্তু তিনি মানে তার যে দাসী এসে বলছিল যে ঋষিবর উনি তো স্নান করছে। তখন ওই ঋষি বলেছিলেন যে শুভক্ষণ আর শুভ সময় মানে সেটা কোনো মানে রানীর স্নানের জন্য অপেক্ষা করে না। এবং তিনি যজ্ঞেই পূর্ণাহুতি প্রদান করে যজ্ঞে থেকে মানে 18 বছরের সেই ধ্রুপদ এবং দৃষ্টদ্যুম্নর উৎপত্তি হয়েছিল। তো আমরা যখনই আমাদের পৌরাণিক শাস্ত্রগুলো পড়ি, আমাদের কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে পৌরাণিক যে শাস্ত্রের সেটা অপরিসীম মিল। প্রত্যেক জ্যোতিষী যদি মানে সে একজন আহ, অত্যন্ত সুনামধারী বা নামধারী জ্যোতিষ হতে হয়, তাহলে এটা কিন্তু পুরাণ সম্বন্ধে তার একটা ধারণা থাকতেই হবে। কারণ পুরাণে ব্যাসদেব বলেছেন, পুরাণে যে আহ, ধর্মের যে চর্চাটা হয়েছে বা উনি যেটা লিপিবদ্ধ করেছেন সেটা কিন্তু মৈথুন করে, মানে দধি যেভাবে মন্থন করে মাখন উৎপন্ন করা হয় সেভাবে মৈথুন করে আমাদেরকে মূল সারটা বের করতে হবে। তো আমরা যখনই পৌরাণিক শাস্ত্রগুলা আহ, গভীরভাবে পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তখন দেখতে পাই সেই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। তেমনি ভাবে সেই ধ্রুপদ রাজার যজ্ঞ থেকে আমরা দেখতে পেয়েছি যে সময়ের কি মূল্য। ঠিক আছে, সঠিক সময় যদি আমরা সঠিক কাজটা না করতে পারি তাহলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। তো আপনারা লিখেছেন আজকে 18 জন ঋষি যাদের জ্যোতিষশাস্ত্রের প্রবক্তা। তো আমি এখন যাব রাশিচক্রে। রাশিচক্র যারা, সবাই রাশিচক্র অঙ্কন করতে পারেন তো? যারা জি নতুন স্যার। হ্যাঁ তাদের স্যার। উদ্দেশ্যে বলছেন। পারি স্যার, পারি। হ্যাঁ, রাশিচক্রটা তো আমি অঙ্কন পারি করেন। না। আমি আবারও আজকে দেখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে। প্রথমে এরকম একটা, এই যে দুইটা লম্ব টান দিবেন দুই, এরকম। ঠিক আছে, তারপরে হচ্ছে এই একটা আর হচ্ছে এই একটা দ্বিতীয়। তারপরে এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেলুন। এই হয়ে গেল আমাদের রাশিচক্র। যারা বিবাহিত এবং যাদের সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, ওই তাদেরকে এই রাশিচক্র তাদের খাতায় এঁকে আগ্রহ তৈরি হবে। এবং ইন ফিউচার দেখবেন আপনার সন্তান মানে পৃথিবী জয় করে ফেলবে এই জ্যোতিষ শাস্ত্রের দ্বারা। ঠিক আছে, যদি তার ভাগ্যে জ্যোতিষী ইয়ে থাকে তাহলে ছোটবেলা থেকে একদম শিখে যাবে। আর আপনারও বিনা পয়সায় চর্চা হয়ে গেল। ঠিক আছে, নিজের সন্তানকে শিখিয়ে ফেলুন, তাইলেই আপনার সবচেয়ে বড় চর্চা হয়ে গেল। বলবেন তাকে যে কিভাবে মানে রাশিচক্র আঁকতে আসো, আমি তোমাকে শিখিয়ে। ঠিক আছে, দেখবেন সব হয়ে গেছে। এবার এই যে রাশিচক্র আমরা রাখলাম, এটার মান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এবং এখানে টোটাল হচ্ছে 12টা রাশি আছে। টোটাল রাশিটা হচ্ছে 12টি। টোটাল রাশি হচ্ছে 12টি। এবার আমরা যেটা, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা স্কিপ করে যাবেন, আর যারা জানেন না তারা লিখবেন। এই রাশিচক্রের যে 12টা রাশি আমরা গণনা করব সেটা বামাবর্তে। বামাবর্ত বলতে আমাদের যে ঘড়ির কাঁটা আছে, ঘড়িতে দেখবেন 1 থেকে 12 পর্যন্ত মানে 12টি নাম্বার আছে। তো ঘড়ির কাঁটা মানে ওই যে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো দিকে আমাদের রাশিচক্রটা ঘুরবে। তো এটাকে যদি আমি প্রথম ধরি, তাহলে এখান থেকে বামাবর্তে ওইদিকে, তাহলে 1 নম্বর হচ্ছে এটা, ওইদিকে বামে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। সবাই নাম্বার দিয়ে দিন, নিজের নিজের খাতায় রাশিচক্র আঁকুন এবং নাম্বার দিয়ে দিন। সবাই রাশিচক্র আঁকুন খাতায় এবং নাম্বার দিয়ে দিন। যদি কারো বুঝতে বাকি থাকে বা অসুবিধা হয় বা আমি বুঝাইতে ব্যর্থ হই তাহলে আমাকে বলবেন। দেখি দেবাশিস চন্দ্র সাহাব, আপনার আবার দেখান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সবার কমপ্লিট হয়েছে লেখা? হ্যাঁ।
আপনারা সবাই তো রাশির নাম জানেন তাই না? 12টি রাশির নাম জানেন তো সবাই? জি স্যার, জি স্যার। লিখে ফেলুন। প্রথমে 1 নাম্বার হচ্ছে মেষ, দ্বিতীয় হচ্ছে বৃষ, তৃতীয় হচ্ছে মিথুন, যারা জানেন তারাও নতুন কিছু শিখতে পারবেন, কাজে বিচলিত হবেন না যে পুরনো ক্লাস করে আমাদের সময় নষ্ট হচ্ছে। না স্যার। লেখা হলো 12টা রাশির নাম। জি স্যার। হ্যাঁ হয়। এই যে 12টা রাশি আছে, তো আমরা রাশির নাম তো জানলাম, তো সর্বপ্রথমে আমরা জানবো রাশির চিহ্ন। সবাই রাশির চিহ্নগুলো জানেন তো? জানি। জি স্যার। সবাই জানে কিনা যায় না। হ্যাঁ, এর হচ্ছে মেষ রাশির চিহ্ন হচ্ছে ভেড়া, বৃষ রাশির চিহ্ন হচ্ছে ষাঁড়, মিথুনের হচ্ছে আলিঙ্গনরত, ঠিক আছে ওটা লিখলাম, আলিঙ্গনরত একজন নারী একজন পুরুষ একটা নির্দিষ্ট আসনে, ঠিক আছে আমাদের তো সবগুলোকে আসন বলে আখ্যায়িত করা হয়, এটা একটা আসন। কর্কট হচ্ছে কাকড়া বিছে, কাকড়া। সিংহ হচ্ছে তো সিংহ, লায়ন। কন্যা হচ্ছে একাকী একটা মেয়ে নদীতে, অন্ধকার রাত্রিতে নদীতে নৌকার উপরে বসে তারাতে একটা প্রদীপ। রাশি চিহ্নগুলো কিন্তু গভীরভাবে খেয়াল করবেন। এই রাশি চিহ্ন যদি গভীরভাবে খেয়াল না করেন কোন রাশি কি চিহ্ন, তাহলে জ্যোতিষ করতে পারবেন না। এই রাশি চিহ্নের উপরে নির্ভর করে আপনি একজন 10 জন ক্লায়েন্টকে বিদায় করে দিতে পারবেন এবং খুশি হয়ে যাবে, গিয়ে আপনার বলবে আপনি কিছু জানেন না, শুধু রাশির চিহ্নগুলো আবার ব্যাখ্যা জানেন। ওই এইটার উপরে ভিত্তি করে আপনার 10 জন ক্লায়েন্টকে ছেড়ে দিতে পারবেন। তারা যে আপনার বলবে যে না, ওই জ্যোতিষ অনেক কিছু জানে, শুধু রাশি চিহ্নের উপরে ব্যাখ্যা করবে, আর কিছুই লাগবে না একটা বিষয়ের উপর। কর্নার হচ্ছে লিখেছেন একটা মেয়ে অন্ধকারাচ্ছন্ন নদীতে নৌকার উপর সে একাকী বসে আছে, তার হাতে একটা প্রদীপ। ঠিক আছে, বাংলায় লিখে বলুন নিচে, তাহলে ভালো হবে। তুলা রাশি, রাশি চিহ্ন হচ্ছে মানে মানদণ্ড, দাড়ি পাল্লা, ঠিক আছে। তুলা রাশির হচ্ছে দাড়ি পাল্লা। বৃশ্চিক হচ্ছে বীজ, মানে ওই বৃশ্চিক মানে বৃশ্চিকই, ঠিক আছে, যেটাকে আমরা ওই যে একটা লেজ আছে তার লেজের মধ্যে হুল ফোটানোর মতো শক্তি আছে তার, সেই বৃশ্চিক যেটা সেটা বিচ্ছু হচ্ছে বিচ্ছু বৃশ্চিক। বলতে। কীট, কীট আর কি, এক ধরনের কীট। ঈসা। আর ধনু হচ্ছে আপনার এক- একজন তীর ধনুক, একদম কাঠ বৃশ্চিক কি পাতা। বিসা? কি? বৃশ্চিক কি বিসা, যে কীটটা বিসা, হ্যাঁ যে হ্যাঁ, লম্বা। এটা বিচ্ছু যে কীট, বিচ্ছু। হ্যাঁ এটাই। বিছানা বিচ্ছু, বিচ্ছু চেনেন বিচ্ছু বিচ্ছু? বিচ্ছু, হ্যাঁ বিচ্ছু বিচ্ছু। হ্যাঁ, হ্যাঁ, এটাই। ওইটাই ওইটাই হচ্ছে বৃশ্চিক। ধনু হচ্ছে আপনার একটা মানুষ যিনি তীর ধনুক তাক করে আছেন, তার সামনের দিকের অংশ হচ্ছে আহ মানুষের মানে পা, আর পেছনের দিক দিয়ে হচ্ছে গুটক, মানে গুটক এবং মানুষের সংমিশ্রণ হচ্ছে এই ধনুরাশি। আর মকর হচ্ছে সামনের অংশটা হচ্ছে রাম ছাগলের, আর পেছনের যে অংশটা সেটা হচ্ছে কুমিরের আকৃতি। কুম্ভ হচ্ছে একজন ব্যক্তি দাঁড়িয়ে ধনুটা আছে। আরেকবার স্যার, ধনুটা মকর, আরেকবার। মকর হচ্ছে সামনের যে অংশটা, রাশি চিহ্নের সামনের অংশটা হচ্ছে মকর, মানে রাম ছাগলের আকৃতি। আর পেছনের যে অংশটা
পেছনের অংশটা হচ্ছে আপনার ওই কুমিরের আকৃতি। কুম্ভ রাশির প্রতীক হচ্ছে আপনার একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার কাঁধে একটা কলসি আছে। কলসি মূলত কুম্ভ। তো তার এই কলসি থেকে মানে ইয়ে পড়ছে, দান পড়ছে, ফসল ঝরতেছে মানে কলসি থেকে। কারণটা কি স্যার? আর মিনের প্রতীক হচ্ছে দুটি মৎস্য। দুটি মৎস্য, তাদের মুখ কিন্তু একে অপরের বিপরীত দিকে। দুটি মৎস্য একে অপরের বিপরীত দিকে তাদের মুখ, একজনের লেজ আরেকজনের মুখ এরকম হচ্ছে উল্টো। এ হচ্ছে মীন রাশির রাশি চিহ্ন। ধনুটা কে বুঝতে পারে না দাদা, আরেকবার বলেন। ধনুটা আমি বুঝতে পারিনি। ধনু মকর, আরেকবার একটু বলবেন? ধনু রাশিটা হচ্ছে আপনার একজন মানুষ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরের ঊর্ধ্বাংশ যেটা মানে কোমর পর্যন্ত হচ্ছে মানুষের আকৃতি, আর কোমরের নিচের যে অংশ সেটা হচ্ছে গুটক মানে ঘোড়ার আকৃতি। শালাটা কত দূর চলে স্যার। আর মকর হচ্ছে আপনার মানে রাশি চিহ্ন যেটা সেটা হচ্ছে সামনের অংশটা হচ্ছে রাম ছাগলের আকৃতি, আর পেছনের অংশটা হচ্ছে কুমিরের আকৃতি। আজকে হলো 2024। কমপ্লিট স্যার, কমপ্লিট। কমপ্লিট। এবার যারা প্রথম দিকে এই ক্লাসটা করেছেন মানে রাশি চিহ্ন ক্লাস প্রথমে করেছেন, তারা কেউ ব্যাখ্যা করতে পারবেন? এই রাশি চিহ্নগুলোর তাৎপর্য একটু ব্যাখ্যা করতে পারবেন কেউ? যিনি পারবেন তিনি একটু ব্যাখ্যা করুন, অসুবিধা নেই। কি বলছেন বুঝতে পারছি না। প্লিজ, প্লিজ মিউট করুন, প্লিজ মিউট করুন। কথা থাকলে কথা বলবেন, না তো মিউট রাখবেন। স্যার, যদি কোনো জন্ম চার্টে মেষ লগ্ন হয়, তাই মেষের রং হলো সাদা, তাই বলতে পারি সাধারণত ওই বাচ্চা পরিষ্কার হবে। আমি স্যার সব জানি না, সাদার ক্লাস আজকে হচ্ছে না, সাদার ক্লাস আজকে হচ্ছে না, রঙের ক্লাস হচ্ছে না, রাশির রঙের ক্লাস হচ্ছে না। কাজে রঙের ক্লাস নিয়ে কথা বলবেন না। আপনার লগ্নটা আমি নিচ্ছি, আপনার লগ্নটা আমি নিচ্ছি যে আমি একটা বাচ্চার মেষ লগ্ন। এই লগ্নের রাশি চিহ্ন হচ্ছে বেড়া। এবার ব্যাখ্যা করুন, মেষ চেষ্টা না স্যার, করুন। ভুল হয়েছে স্যার, বৃষ স্যার। আর ওই স্যার একদিন বলছিল, সেইটা মনে আছে আর কি। না না, আমি সেটা বলছি না, আমি বলছি মানে এই বিষয়ের উপরে আপনার চিন্তাধারা কি আসছে সেটা অন্তত বলুন। মানে সেটাও তো মানে আসতে পারে যে যেহেতু আপনি জ্যোতিষে অংশ নিছেন, কিছু তো চিন্তা আপনাকে করতে হবে। আমি বলবো হ্যাঁ স্যার, ওই একটু একটু জল খেয়ে ওই নিচ্ছি। বাচ্চার ভিতর ওই ভেড়ার যেসব গুণ ঠুন ওগুলো থাকবে স্যার। এ, একটু রাগী থাকবে, জেদি থাকবে, এগুলো কি স্যার বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আপনার ছোটবেলা আমরা দেখেছি কি অনেকেই হয়তো সেই খেলাটা খেলেছেন, যারা বয়স 40-এর উপরে। মানে পাটাকে যখন বা ভেড়াকে যখন আপনার ইয়ে দেওয়া হয়তো, ডুস দেওয়া হয়তো, তখন তারা তেড়ে আসতো। মানে একদম ক্রমাগত এখনো দেখা যায় এটা। পাটা ভেড়া এদেরকে মানে এদের কপালে আপনি একটা ডুস দিবেন, তারা তেড়ে আসবে, মানে একাধিকবার তারা এসে ডুস দিবে। এবং মানে মানে এরকম একটা খেলাও ছোটবেলায় খেলা হতো, গ্রামের ছেলেমেয়েরা এগুলো খেলতো। মানে একে অপরের মাথায় মাথায় টাচ লাগানো এই ডুস খেলা অনেকেই খেলতো। তো আমরা তো এই মেষ লগ্নে যেটা পেলাম ভেড়া। দেখুন ভেড়া হচ্ছে কি মানে প্রচন্ড রাগী কিন্তু একটা প্রাণী। তাকে যদি একবার আপনি একটু মানে তার মাথায় একটু ডুস দেন, সে কিন্তু আপনি ছেড়ে দিবে না, বারবার আপনাকে তেড়ে আসবে। তো কোনো জাতকের যদি লগ্ন মেষ হয়,
তাহলে তার মানে যে প্রকৃতি, তার প্রকৃতির মধ্যে কিন্তু এই যে রাশি চিহ্ন, এই রাশি চিহ্নের প্রকৃতিটা কিন্তু ছায়া ফেলে দিবে। মানে সেও কিন্তু এরকম হবে, মানে তাকে যদি আপনার কেউ কুচায় তাহলে সে কিন্তু ছেড়ে দেবে না, সে কিন্তু বারবার তেড়ে আসবে, একাধিকবার তেড়ে আসবে। এটা ঠিক কিন্তু আছে স্যার, ঠিক আছে স্যার, মিলেছে। তার মধ্যে এটা থাকবে। ঠিক আছে, এটা সংক্ষেপে বললাম, সংক্ষেপে সবগুলো বলবো। বাকিগুলো আপনারা আস্তে আস্তে নিজেরাই চর্চা করে জেনে যেতে পারবেন। স্যার নমস্কার, দেখা আলাদা যাচ্ছে রাখি না স্যার স্যার, আপনার রাখি ভিডিওটা? কি বলছেন? আপনাকে দেখা যাচ্ছে না স্যার, হিমাংশু মিত্র স্যার। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না। না স্যার। আপনার এখানে দেখা যাচ্ছে সমস্যা স্যার। মনে হয়, ওনাকে দেখা যাচ্ছে হ্যাঁ, সমস্যা হচ্ছে মনে হয় দেখা আপনার যাচ্ছে এখানে। দেখা যাচ্ছে। আপনার তো নেটে সমস্যা হচ্ছে হিমাংশুবাবু। জি স্যার। হিমাংশুদা, আপনি ওখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে ঠিক হবে। তারপরে হচ্ছে স্যার আপনার স্যার স্যার মেষ স্যার আমার রাশি প্রশ্ন আছে হচ্ছে স্যার। উদ্যমী, সাহসী। স্যার মেষ রাশি সে চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। মেষ রাশির লোকজন মানে আহ, অস্থির। হ্যাঁ, সুব্রত বাবু দেখুন, আপনি যেগুলো কথা বলছেন সবগুলো কিন্তু এই বেড়ার সাথে মিলে। মানে চ্যালেঞ্জ গ্রহণ করা, মানে আপনি তাকে ডুস দিবেন, সে কিন্তু আপনাকে মানে পালিয়ে যাবে না, সে কিন্তু আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করলো এবং বারবার আপনাকে আক্রমণ করার জন্য আসবে। মানে ওই চ্যালেঞ্জ কোথা থেকে আসছে? রাশি চিহ্ন থেকে আসছে। তারপরে কি বলেন? উদ্যমী। উদ্যমী। ঠিক আছে, ওই আপনি আমরা কিন্তু এখন ওই যে কি বলে ডিসকভারি চ্যানেলে দেখি, এই যে মেষের পাল যে একদম অক্লান্ত ভাবে তারা মাসাবধি কাল পর্যন্ত হেঁটে এক এলাকা থেকে আর এক একটা এলাকা চলে যায় না, তাদেরকে যারা পালন করে, মেষ পালক যারা আছে, তারা হাজার হাজার মাল তাদেরকে মানে আটিয়ে নিয়ে চলে যায়। আহ, যথেষ্ট তাদের মানে কর্ম উদ্যম, শ্রম, শক্তি তাদের মধ্যে আছে। স্যার 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 আমার প্রশ্ন, বুঝতে স্যার পারছি না আমার তবে প্রশ্ন হলো মেষের স্যার, এটা আরেকটা কি বৈশিষ্ট্য স্যার হলো রাশি স্যার, অনুযায়ী হবে নাকি লগ্ন হলে হবে স্যার? আমরা জ্যোতিষশাস্ত্রে লগ্ন ফলই বিচার করি। তো যখন কারো লগ্ন এরকম থাকবে, তখন তার যে এই লগ্ন হচ্ছে কি ব্যক্তির দেহ, ব্যক্তি নিজে, তার নিজের প্রকৃতি এরকম হবে। আর যখন রাশি হবে, যখন মেষ রাশিতে চন্দ্র পড়বে, তখন তার মনের প্রকৃতি এমন হবে। এরকম মনের প্রকৃতি কেমন হবে? আপনার দেখেন, ও তার ধরে নিন আপনার, তার হচ্ছে কর্কট রাশি, মানে লগ্ন হচ্ছে কর্কট আর রাশি হচ্ছে মেষ। তো কর্কট লগ্ন আপনার হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে মানে সৌম্য রাশি, এটা ক্রুড়, এটা হচ্ছে আবার সৌম্য, এটা হচ্ছে ক্রুড়। আমি মিথুন রাশি ধরি, মিথুন হচ্ছে সৌম্য রাশি, রাশি হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন আর রাশি হচ্ছে মেষ। তো মিথুন লগ্ন বলছে ব্যক্তি সৌম্য হবে, অত্যন্ত শান্ত হবে, তার মানে তার মধ্যে আক্রমণাত্মক ভাব থাকবে না। কিন্তু যেহেতু মানে চন্দ্রটা মেষে অবস্থান করছে, সে সামনাসামনি হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু তার মনে মনে ঠিকই ক্রোধ থাকবে। ঠিক আছে, no, এটা মানে সে ঠিকই মানে তেড়ে আসবে এবং একটা আক্রমণাত্মক মনে তার মনের অবস্থা থাকবে। ঠিক আছে, রাশি হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের মন, আর লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, নিজের অবস্থান। নিজের অবস্থানটা হয়তো শান্ত থাকবে, সৌম্য থাকবে, কিন্তু মানে তার যে মনের অবস্থা সেটা কিন্তু থাকবে আক্রমণাত্মক। আরেকটা মেষ, আমরা এই যে বলি যে গড্ডালিকা প্রবাহ, যে একটা প্রবাদ বাক্য আছে, হ্যাঁ আছে। গড্ডালিকা প্রবাহ মিন্স হচ্ছে যে এরকম বলে যে ঘোড়ার পাল, ওই ভেড়ার পাল যখন হাঁটে, মানে তারা যখন কোনো জায়গা পরিভ্রমণ করে, তখন একটা ঘোড়া যদি লাফ দেয় কোনো কারণে, পিছনের সব ঘোড়াগুলো সেই কারণেই লাফ দেয়, মানে মানে কারণ ছাড়াই লাফ দেয়, কারণ ছাড়াই। মানে প্রথমটা যা করে পরেরগুলো সেই একই কাজ করে। তো এইটার সাথে কিভাবে রিলেটেড মেষ রাশি? এটা হচ্ছে মেষ রাশির জাতক হচ্ছে আপনি যেটা বলছেন গড্ডালিকা প্রবাহ, আরো এরকম অনেক কথা আছে, বেড়ার ছাল, একেবারে সরাসরি বেড়ার চালে চাল একটা কথা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এরকম যে ওই রাশির যে জাতক, মানে যদি লগ্ন কারো মেষ হয়, সে যদি কাউকে মানে তার আহ, ইয়ে মনে করে, ধরেন আমরা তো কাউকে না কাউকে অনেক সময় ইয়ে মনে করি আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব। ঠিক আছে, আর ধরেন আমার মেষ রাশি, আমি আপনি সুব্রত বাবুকে অনুসরণীয় ব্যক্তিত্ব মনে করছি, আর আপনি যে কাজটা করবেন আমি সেই কাজটা করবো। ঠিক আছে, কারণ আপনার এই কাজটা মানে থ্যাংক দ্বারা ইউ। আমার ক্ষতি হবে বা না আমার উপকার হবে, সেই বিচার বিবেচনা বোধ আমার মধ্যে থাকবে না। রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আরো বিস্তারিত জানা যাবে, কারণ হচ্ছে রাশি তো আরো চরিত্র আছে, মানে যেমন তার মেষ মানে রাশি চর অনুকরণ রাশি।
অনুকরণ গতিশীল। প্রিয়, অনুকরণ প্রিয় স্যার, অনুকরণ হ্যাঁ প্রিয়। হ্যাঁ, অনুকরণ প্রিয়, রাইট। তো পরের রাশিতে যাচ্ছি আমরা। আমি একটা কথা বলি, ওই যেভাবে সুব্রত দা আপনার আলোচনা শেয়ার হচ্ছে, সবাই আলোচনা শেয়ার হবেন, সবার ভিতর থেকে অনেক কিছু নতুন নতুন বেরিয়ে আসবে, আমি নিজেও সমৃদ্ধ হবো, আপনারাও সমৃদ্ধ হবেন। আলোচনা করলে আছে কি একটা জিনিস আমরা বিশদভাবে জানতে পারবো। বিষয় হচ্ছে সার। তো সার তো আপনারা সবাই দেখেছেন। আপনারা বিশেষ করে সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় আপনার দশমৃত্তিকা লাগে, আপনারা জানেন তো সবাই। যারা দুর্গাপূজা আমরা করি, বিশেষ করে হিন্দু আছি, এটা আমাদের জানা উচিত, দুর্গাপূজা দশমৃত্তিকা লাগে। দশমৃত্তিকার একটা মৃত্তিকা হচ্ছে বৃষসিংহ মৃত্তিকা। স্বপন দা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক আছে। সুবীর মহন্ত বাবু, আপনিও হয়তো জানেন এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, ঠিক আছে। দশম মৃত্তিকার এক মৃত্তিকা হচ্ছে বৃষসিংহ মৃত্তিকা। আর বৃষসিংহ মৃত্তিকা মানে কি, বিষের মৃত্তিকা কখন, মানে কোন বিষের মৃত্তিকা, তা কখন আমরা সংগ্রহ করবো সেটা পূজার জন্য? সেটা হচ্ছে সাঁঝের বেলায়, সন্ধ্যার বেলায় এই বৃষ কিন্তু অত্যন্ত উন্মত্ত হয়ে যায়, এবং তখন সে কি কি করে, শিং দিয়ে মাটির মধ্যে কুচায়। এই যে শিং দিয়ে রাগের মাটির মধ্যে কুচায়, তখন তার শিংয়ের মধ্যে যে মাটিটা আহ, লেগে থাকে, সেই মাটি সংগ্রহ করে সেটা দুর্গাপূজায় ব্যবহার করা হয়। এটাকে বলে বৃষসিংহ মৃত্তিকা। তা আমি এই কারণে কথাটা বলছি, এটা রাশি চিহ্ন যেরকম মানে উন্মত্ত সার, এই লগ্নের যে জাতক তার মধ্যে এইরকম উন্মত্ততা থাকবে। এই বৃষ লগ্নের যে জাতক তার মধ্যে এরকম উন্মত্ততা থাকবে। ঠিক আছে, যাদেরই লগ্ন আপনারা দেখবেন বিষ, আপনি মিলিয়ে দেখবেন তার সাথে, যে আসলে আমাদের শাস্ত্র যা বলছে সেটা মিলছে কিনা। তাই এই এটা উন্মত্ততা তার মধ্যে থাকবে। উন্মুক্ত মানে কি, মানে পাগলা, পাগলা ষাঁড়। মানে সে অনেকটা ক্রুধী, তার যে ক্রোধ আছে ছাপ্পাটে না, ছাপ্পাটে। সে যখন রাগ করবে তখন তার হিতেহিত জ্ঞান থাকবে না, একদম হিতেহিত জ্ঞান শূন্য হয়ে সে রাগান্বিত হয়ে যাবে। এবং সে যে পদক্ষেপ নেবে, ওই যে উন্মত্ত ষাঁড় যেভাবে মাটি কুচিয়ে শিঙে মাটিয়ে জড়িয়ে ফেললো, তার নিজের শরীর কিন্তু নিজেই ময়লা করে ফেললো। তো ওই ব্যক্তিও রাগ করে সে নিজেই নিজের ক্ষতি করে ফেলবে। কারণ রাগ বা ক্রোধ তো কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। মিথুন রাশি হচ্ছে আলিঙ্গনরত একজন নর এবং নারী, হাগ করা যেটাকে আমরা বলি। তো এটা একটা নির্দিষ্ট আসন। তো এটা, এই রাশির কিন্তু কামনা বাসনা এই রাশির বেশি থাকবে। এই রাশিতে যাদের লগ্ন পড়বে, এই রাশি চিহ্নটা কিন্তু আপনি বুঝে নিয়েছেন, ঠিক আছে? তো রাশি চিহ্নটা যেরকম মানে কামনা বাসনার প্রতীক হিসেবে দেখানো হয়েছে, তেমনি ভাবে মানে এই লগ্নের যারা জাতক তার মধ্যে কামনা বাসনা একটু বেশি থাকবে। তারপরে কর্কট রাশি হচ্ছে কাঁকড়া। কাঁকড়া তো এক ধরনের সামুদ্রিক প্রাণী বলেন, নদীর প্রাণী বলেন, সব জায়গায় আছে। সমুদ্রে তারও ইয়ে বেশি, বিচরণ বেশি। নদীতেও কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়ার কি দুই পাশে দুইটা মানে বড় ইয়ে আছে, বেরির মতো ইয়ে আছে, যেটা কপ করে ধরে ফেলে। তো এই কর্কট রাশির জাতক কিন্তু এমনিতে মানে তারা অত্যন্ত কোমল, শান্ত, নরম, কোমল। কিন্তু যদি কপ করে ধরে ফেলে তাহলে কিন্তু ছাড়বে না। যে কোনো বিষয় আমাদের এই রাশিচক্রের চতুর্থ ভাব কিন্তু আমাদের হৃদয়কে বোঝায়, ঠিক আছে? যদি একবার হৃদয়ে কোনো কিছু স্থান করে নেয়, হৃদয় দিয়ে কোনো কিছুকে ক্যাচ করে ফেলে এই মানে রাশির জাতকেরা, তখন কিন্তু সেটা আজীবন মনে রাখে। কাজেই কর্কট রাশির যারা জাতক, তাদের মনে আঘাত দিবেন না। মনে আঘাত দিলে আপনার কিন্তু রাশি মানে চক্রের তারা চতুর্থ কিন্তু ধাপ। আপনাকে একদম পেছন ছেড়ে দেবে, এমন ভাবে ছেড়ে দেবে তা আর ইয়ে করতে পারবেন না, ঠিক আছে? আপনারা যাদের কাছে জ্যোতিষ শিখছেন, তার মধ্যে একজন কিন্তু কর্কট লগ্নের আছে। কাজে তার মনে কিন্তু আঘাত লাগে এরকম কিছু কিন্তু আপনারা করবেন না, সেটা আপনাদেরকে আমি বলে হ্যাঁ, দিলাম। জয়ন্তদা, হ্যাঁ জয়ন্তদা আপনার এই কথার সাথে আমি কথা মিলিয়ে বলি বলি, এটা হ্যাঁ, না বলুন। বললে ভুলে যাব। যে
কাকড়ার কিন্তু একটা বৈশিষ্ট্য আপনারা আছে, জানেন কিনা আমি জানি না, কাকড়া কিন্তু তার সন্তানকে তার নিজের বুকের মাংস খাওয়ায়। এটা জানেন? না জি না নাই দাদা, আবার আমি কাকড়া বলেন। জানি না, জানি না দাদা, এটা দিয়ে একটা নতুন জিনিস শিখলাম, কত। কাকড়া কাকড়া তার সন্তানকে তার বুকের মাংস খাওয়ায়। তার মানে যদি কোনো কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতকের আপনি তার প্রিয়ভাজন হতে পারেন, সে আপনার জন্য তার হৃদয় উজাড় করা সবকিছু দিবে, এবং তার দরকার হলে তার প্রাণ ত্যাগ করবে। এক সময় সেই কাকড়াটা মারা যায় তার বাচ্চাকে বাঁচানোর জন্য। তো এই আপনি যদি কখনো কোনো কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতকের সাথে আপনার সখ্যতা তৈরি হয় এবং তার প্রিয়ভাজন হইতে পারেন, সে কিন্তু আপনাকে দরকার হলে নিজের সবকিছু নিঃশেষ করে দিয়ে দিবে শুধুমাত্র আপনাকে প্রতিষ্ঠা করার জন্য। এই কথাটাই বলার ছিল আর কি। খুব সুন্দর বলেছেন আমার একটা নির্মলদা। প্রশ্ন ছিল, হ্যাঁ, বলুন। রাশিচক্রের চতুর্থ ধাপ আপনি একবার বললেন, এইটা আসলে কি? আপনি 4 নম্বর লিখছেন না? এই যে হ্যাঁ, রাশি হ্যাঁ, চক্র হ্যাঁ। লিখলেন, চতুর্থ ভাব মানে 4 নম্বর ও ভাব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। রাইট। এটা তো তারপরে স্যার জলীয় রাশি স্যার, এটা তো জলরাশি। হ্যাঁ, এটা পরে আসবো। এগুলো আসবো, আচ্ছা ধারাবাহিকভাবে আসবো এবং ব্যাখ্যাও করব। তো 5 নম্বর নমস্কার স্যার, প্রত্যেক জলরাশির কি একই বৈশিষ্ট্য স্যার? আজকে জলরাশি ক্লাস কর্কট চলছে না। রাশির আপনি যেটা কর্কট রাশির কি চলছে কি এটা বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম স্যার? করুন, এটা নিয়ে আলোচনা করুন। ঠিক ঠিক আছে? জি আছে স্যার, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে জলরাশির ক্লাস যেদিন চলবে সেদিন জলরাশির ব্যাখ্যা বিস্তারিত হবে। ঠিক আছে। তো সিংহ রাশি, এটা রাশি চিহ্ন সিংহ। আলোচনা করুন, এটা তো সবাই আলোচনা করতে হবে। বনের রাজা সিংহ, তার আচরণ কেমন হবে, তার স্বভাব কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে। সিংহ সাধারণত দৃঢ় প্রকৃতির এবং খুবই সাহসী, হ্যাঁ, হিংস্র হিংস্র হ্যাঁ, অন্যার প্রতিবাদী হ্যাঁ। এবং প্রথমত মানে ধরেন, সিংহ তো আমরা বনের রাজা বলি, যেহেতু রাজার উপাধি আছে তার মধ্যে। তো কাজেই মানে সবার উপরে একটা রাজত্ব ছড়ি ঘোরানোর একটা হুম। চিন্তা ভাবনা তো তার অ- থাকবে। ঠিক আছে? অহংকারী। হ্যাঁ, যদি 10 জন এক জায়গায় জড়ো হয়, সে চাইবে সেটাকে লিড করার জন্য। যে কোনো মূল্যে আমি লিড করব, মানে আমি নেতা হব। তো সে নেতৃত্ব যেটা বলে। প্রদানের একটা, নেতৃত্ব দানের হ্যাঁ, একটা ক্ষমতা স্যার। হ্যাঁ, নেতৃত্বের ক্ষমতাও থাকবে এবং ক্ষমতা, অভিলাষও জি থাকবে। স্যার। সে কিন্তু তেজ, প্রজা হয়ে বীর্য, থাকতে চায়। সাহস সবই থাকবে স্যার। তেজ, হ্যাঁ। বীর্য, সাহস এগুলো তার তারপরে আপনার ভিতরে ওই যে অবশ্যই থাকবে। যেটা বললেন, ওই দাদা কি যেন বললেন, দাদা আবার কি বলছিলেন যেন, সিংহ রাশির উদ্যমী, উদ্যম থাকবে। আরেকটা কি হুম, হুম। বলছিলেন, সাহসী, সাহসী। সাহসী। অত্যন্ত সাহসী হবে। এই সিংহ রাশির জাতক অত্যন্ত সাহসী হবে, সে ভয় করবে না। তারপরে হচ্ছে আপনার মানে হিংস্র হবে। আহ, সময় হিংস্র হয়ে যাবে সে। ঠিক আছে? একদম মানে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে কারো প্রাণ নিয়ে নিত, যেমন তার কোনো দ্বিধা হবে না, দ্বিধাবোধ করবে না, কুণ্ঠাবোধ করবে না। স্যার ওই এই ব্যাপারটা শক্তির জন্য, থাকবে তার তার মধ্যে। শক্তি বেশি, এই জন্য সাহস বেশি, হিংসাও বেশি, এক হ্যাঁ, শক্তির জন্য স্যার। আবার সে যেহেতু রাজা, প্রজা বান্ধব হবে সে। প্রজাদের প্রতি তার ভালোবাসা। ঠিক আছে? তো রাজাই কিন্তু প্রজার বোঝা বহন করে। একজন যদি রাজা, যদি যেমন রাম রাজত্বের কথা আমরা বলি, আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে আমাদের অ্যাস্ট্রোলজির সঙ্গে আমাদের যে মাইথোলজি যেটা আছে, পৌরাণিক শাস্ত্র, তার একটা ওতপ্রোত ভাবে মিল আছে। আমরা রাম রাজত্বের কথা বলি, ভগবান শ্রী রামচন্দ্র তার স্ত্রীকে বনবাসে দিয়ে দিয়েছিলেন। অনেকেই দোষারোপ করে রামচন্দ্রকে, কিন্তু কেন দিয়েছিলেন? প্রজারঞ্জক ছিলেন। যখন দেখলেন যে প্রজাদের আচ্ছা। মধ্যে কানাঘুষা চলছে, তার সহধর্মিণীকে নিয়ে, তার সতীত্ব নিয়ে কানাঘুষা চলছে, তখন উনি প্রজাদের মন রক্ষার জন্য, প্রজারা বলা বলি করছে যে এরকম স্ত্রী নিয়ে তো আমরা মানে সংসার করতাম না। রাজা কি, আমাদের রাজা তো মানে ওনাকে নিয়ে সংসার করছে। তো প্রজাদের সেই যে দাবি, সেই দাবিটাকে পালন করার জন্য উনি ওনার স্ত্রীকে বিসর্জন দিয়ে দিলেন, মানে বনবাসী দিয়ে দিলেন। তো এটা থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, সেটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে সেই রাজা যিনি রাজত্ব করবেন শুধুমাত্র প্রজার সুখ বৃদ্ধির জন্য, মানে নিজের সুখকে তিনি বিসর্জন দিবেন। তিনি জানেন তার স্ত্রী নির্দোষ, কিন্তু তথাপি তিনি প্রজার সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছেন। একজন রাজা যিনি তার স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গেছে, তো সেই স্ত্রীকে বাঁচানোর জন্য তিনি 3000 মাইল, ঠিক আছে,
যে অশোক বাটিকা থেকে সীতা দেবীর হরণ হয়েছিল সেই জায়গা থেকে শ্রীলঙ্কার দূরত্ব 3000 কিলোমিটার। এই 3000 কিলোমিটার কিন্তু তিনি হেঁটে পাড়ি দিয়েছিলেন। তো তিনি তার জীবন সঙ্গী কতটা ভালোবাসতেন। তিনি তো রাজা ছিলেন, আর রাজারা তো একটা না 100 বিয়ে করতে পারতো। বৈধও ছিল বিয়ে করা, একাধিক বিয়ে করা। তার বাবাই তো 4টা বিয়ে করেছিল, 3টা বিয়ে করেছিল, তো বৈধও ছিল। কিন্তু তিনি কিন্তু তাকে সেই পথে আটেননি। তিনি তার স্ত্রীকে উদ্ধার করেছেন, একটা যুদ্ধ করেছেন, যে যুদ্ধ মানে একদম বিশাল আকারের যুদ্ধ। রাবণের মতো একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন তার স্ত্রীকে উদ্ধার করার জন্য। তার স্ত্রীর প্রতি যে তার ভালোবাসা ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রজাকে খুশি করার জন্য, প্রজার সুখটাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি কিন্তু যেটা করলেন, তিনি এই তার স্ত্রীকে বনবাসে দিয়ে দিলেন। তো এই যে সিংহলগ্ন, এই এইটা অর্থ সিংহলগ্নের কি জাতক। হ্যাঁ বলুন। সিংহরা ম্যাক্সিমাম নেতারা কি সিংহ রাশি হয়? বুঝতে পারলাম না। আমি বলছি যে অধিকাংশ নেতারা কি মানে যারা নেতা মানে হ্যাঁ, নেতৃত্ব দান করে এদের এদের রাশি কি সিংহর মানে সিংহ হয় ম্যাক্সিমাম? আপনার যদি নেতাদের পুষ্টি দেখেন তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হয় সিংহ লগ্ন, না হয় সিংহ রাশি, অথবা তাদের পঞ্চম ভাব হচ্ছে সিংহ। ঠিক আছে, পঞ্চম ভাব হচ্ছে সিংহ। তো এই নীতি আদর্শ বজায় রাখার জয়ন্তদা, জন্য উনি হলো ওই কাজটা করেছিল আমার মনে হয়। নীতি আদর্শ যদি যার ভিতর থাকে না, তা তো প্রজা পালন সম্ভব না। মানে নিজের ভিতরে আদর্শ, নীতি, প্রজা তো চায় যে আমাদের রাজার কাছে যে ন্যায় বিচার পাওয়া। ন্যায় বিচার তো অবশ্যই একজন রাজার কর্তব্য। না, সেটাই তো, প্রজার সুখকে উনি প্রাধান্য দিয়েছেন। হুম, প্রজার হুম। সুখকে প্রাধান্য দিতে গিয়ে ওনার নিজের জীবনের যে সুখ সেটাকে উনি বিসর্জন দিয়েছেন। নিরোজদা বলুন, সিংহ রাশি সম্বন্ধে আরো 2 একটা কথা বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি এখানে আপনার সাথে আর একটা পয়েন্ট প্লাস করতে চাই, এক্সক্লুসিভ পয়েন্ট। সেটা হচ্ছে আমরা সবসময় এখানে আমাদের সবচেয়ে সবচেয়ে উচ্চারিত শব্দটা হচ্ছে বনের রাজা। তো রাজার যে বৈশিষ্ট্য আপনারা জানলেন, আরেকটা জিনিস খেয়াল রাখেন, সিংহ কিন্তু অকারণে ক্রূর হয় না এবং অকারণে সে শিকার করে না। সে শুধুমাত্র তার আহার ব্যবস্থার জন্য তখনই সে শিকার করে, অন্য সময় সে কিন্তু শান্ত থাকে এবং সারা বন ঘুরে বেড়ায়, সব দেখাশোনা করে। তাইলে যে সিংহ রাশির জাতক, যদি আরো ভাব আছে, আরো কিছু থিওরি আছে ওটার ভিতরে, যদি সেটা ভালো থাকে, তাহলে সেই সিংহ সিংহ কিন্তু প্রজাবান্ধব হবে। সে অন্যদের ডমিনেটিং করতে পারে, কিন্তু তার ওইখানে একটা কল্যাণ থাকবে। সে চাইবে যে সবাইকে নিয়ে থাকতে, সবার ভালোটা চিন্তা করবে। সে সে অকারণে কারো উপর হিংস্র হবে না। যতটা হিংস্র অন্যান্য প্রাণীগুলা হয়, সিংহ কিন্তু মাংসাশী প্রাণী, কিন্তু ততটা হিংস্র সে হয় না। সে যতক্ষণ পর্যন্ত তার ক্ষুধা নিবারণ না করতে পারবে ততক্ষণ সে হিংস্র থাকে, শিকার করে। কিন্তু যখনই তার উদর পূর্তি থাকবে, তখন সে আর শিকার করবে না, তখন সে শান্ত থাকবে, তখন সে প্রজাদের দেখাশুনে রাখবে। এটা কিন্তু সিংহ রাশির একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। হ্যাঁ, ঠিক আছে জয়ন্তদা, কন্টিনিউ। আপনাদের ক্লাস ভালো লাগছে তো? মানে স্যার হ্যাঁ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা হ্যাঁ পালন স্যার, করতে পারছি তো? খুব ভালো লাগছে, খুব ভালো তো লাগছে। আমি একটা জিনিস add করতে চাই এখানে। হ্যাঁ, যদি যে সিংহ রাশির কথা যে হচ্ছে, সিংহ হ্যাঁ, হ্যাঁ, রাশির বলুন। একটা বিশিষ্ট গুণ আছে, সেটি হলো মানে পিতৃতুল্য, মানে পিতার একটা যে স্বভাব, পালন পালন করার মতো, মানে সন্তানদের পালন করার যে একটা মনোভাব। রাজা তো অবশ্যই, রাজা তো রাজা থাকবেই, তার সঙ্গে যে পিতৃভাব একটা সিংহের মধ্যে দেখা যায়, যে হ্যাঁ, সন্তানদের কি করে পালন করতে হয়, মানে একদম সে একদম কঠোর পরিশ্রমের দ্বারাই সে নির্বিচারে সে কিন্তু পরিশ্রম করে যায়, এবং শুধু তাদের হয়তো সন্তানদের সুখী রাখার জন্য নিজের সুখটাকে ত্যাগ করে। এটা কিন্তু বিশিষ্ট বিশিষ্ট গুণ সিংহের মধ্যে দেখতে পাই আমরা। হুম। তার সঙ্গে আরো অনেক গুণ আছে যেগুলো হয়তো আমাদের বিচার করতে করতে পাওয়া যাবে। আর এরকম অসংখ্য গুণ আছে সিংহ রাশির মধ্যে। হ্যাঁ। আপনার এই পঞ্চম ভাবটা নিয়ে একটু বেশি কথা বলছি আমি এই কারণে যে পঞ্চম ভাবটা কিন্তু হচ্ছে আমাদের যে রাশিচক্র আমরা যখন বিচার করব, আমি বিশেষ করে আমি যখন চেম্বার প্র্যাকটিস করি তখন মানুষ তো আসলে সমস্যা নিয়ে আসে আমাদের জ্যোতিষের কাছে। 500 টাকা 1000 টাকা ভিজিট যখন দেয় তখন এমনি এমনি কেউ আসে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার সমস্যা নিয়ে আসে এবং সে জানতে চায় তার জীবনে শুভ পরিবর্তন হবে কিনা। তো আমি একটা বিষয় কি, আমি পঞ্চম ভাবটা খুব ভালো করে দেখি। পঞ্চম ভাব হচ্ছে আমাদের শুভ পরিবর্তনের জায়গা জীবনে। তো মানুষ যখন আসে, একদম ধনাঢ্য ব্যক্তিও আসে, একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারীও আছে, তারা আইসা কি বলে মানে সে আরো বড় একটা প্রমোশন চায়।
দেখা গেল প্রমোশনের একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে, তো মানে সরকার চাচ্ছে 100 জন লোককে প্রমোশন দেবে, কিন্তু 100 জনের মধ্যে সে অন্তর্ভুক্ত হবে কিনা সেটা সে জানতে চাচ্ছে। এখন এটা আমি কি করে বলবো? এটা বলতে হলে তার পঞ্চম ভাবটা দেখতে হবে। পঞ্চম ভাব হচ্ছে শুভ পরিবর্তন দেবে। আর কেন শুভ পরিবর্তন দেবে? এই যে সুবীর মন্ত্রদাস যে বিষয়টা আনছেন, আমাদের যে রাজা প্রসঙ্গটা যেহেতু আসছে, আমাদের এই রাজ্য শাসন যে ছিল, এই ভারতবর্ষে যে রাজ্য শাসন ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু রাজার ছেলে রাজা হতো। ঠিক আছে? প্রথমে যখন একটা রাজার যে ছেলে, সে যখন 18 বছর বয়স হতো, তখন তাকে যুবরাজ পদে মানে অভিষিক্ত করা হতো। যুবরাজ পদে অভিষিক্ত করা হতো, এবং মানে ওই ছেলে বিয়ে টিয়ে করার পরে যখন তার সন্তান হতো, তখন কিন্তু রাজা যিনি, তিনি তার সন্তানের মাথায় রাজমুকুট পরিয়ে তিনি বানপ্রস্থে চলে যেতেন। মানে আমাদের মানে এই যে 4টা ইয়ে আছে তো, আশ্রম আছে তো, বর্ণ আশ্রমে 4টা আশ্রম আছে, সে আলোচনা যাব না। তো সে বানপ্রস্থে চলে যেত। মানে এটা হচ্ছে শুভ পরিবর্তন, মানে রাজা তার সন্তানকে তার রাজ্য দিয়ে যাচ্ছে। তো রাজা কিন্তু জীবিত, জীবিত থাকাকালীনও তিনি সাধন ভোজনের জন্য শেষ বয়সে চলে যেতেন আপনার বনে, সেখানে সাধন ভোজন করতেন। আর ছেলেকে দিয়ে দিয়ে যেতেন সে রাজ্য সুখ, রাজ্য সুখের সমস্ত কিছু ছেলেকে বুঝিয়ে দিয়ে যেতেন। যেটা সুবীর মন্তদা বলছেন সেটাই, যে রাজারা কিন্তু মানে নিজের সন্তানের সুখটাকে বর্ধিত করার জন্য তারা সময় থাকতে, বয়স থাকতে, মানে অ্যাক্টিভ থাকাকালীন সময়ে তারা কিন্তু সেই রাজ্যটাকে পরিত্যাগ করে দিতেন, মানে সন্তানকে রাজ্য বুঝিয়ে দিতেন। এটা একটা বিশাল কিন্তু দিক। ঠিক আছে? পঞ্চম ভাব, রাশি চক্রের পঞ্চম ভাব বিশাল একটা বিষয়। ঠিক আছে? ধারাবাহিকভাবে আরো আহ, এই বিষয়ে আরো জানতে পারবেন আপনারা। তো স্যার আমি ভাবগুলো যখন, ভাবের যে গুরুত্ব, ভাবের যে মর্মার্থ, এটা যত বেশি জানবেন তত বেশি ভালো প্রেডিকশন করতে পারবেন। স্যার আমি একটু জানতে চাই স্যার, ওই সুবিধার আপনার স্যার কথায় ওই সিংহ দেখা যাচ্ছে, সিংহীরা বেশি শিকার করে, ওরা কর্মঠ বেশি। এখন সিংহ রাশির পুরুষ মহিলার বেলায় কি এই ধরনের কোনো প্রভাব থাকবে স্যার? হ্যাঁ, পার্থক্য? হ্যাঁ, থাকবেই তো, থাকবে না এটা এরকম? একটু স্যার বলবেন। হুম। হ্যাঁ, থাকবেন। আমি তো বলছি যে আমরা আলোচনাটা আজকে সবাই মিলে করব। ঠিক আছে? তাহলে একটা না একটা বিষয়, নতুন নতুন বিষয় আহ, বেরিয়ে আসবে। আমি নিজে সমৃদ্ধ হবো, আপনারাও সমৃদ্ধ হবেন। তো এবার আসি, আমরা এগোই, কন্যা রাশিতে যাই। ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির প্রতীক একটি অন্ধকারাচ্ছ রাত। সে রাতে নৌকার উপর বসে আছে একটি একাকী একটি মেয়ে। ঠিক আছে? তার হাতে একটি প্রদীপ। এই চিত্রটি দেখুন, অত্যন্ত দুঃসাহসী একটি চিত্র কিন্তু। এমনিতে একটা অন্ধকারাচ্ছ নদীতে একজন পুরুষ মানুষের বসে থাকা, গভীর রাত্রে বসে থাকা কিন্তু চারটেখানি কথা না। সেখানে একটা মেয়ে বসে আছে, তাও আবার একা। আমাদের যে সমাজ ব্যবস্থা বর্তমান, যে বলেন আর 2000 বছর আগে বলেন, সব সময় নারীদের জন্য কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা নিরাপদ না। তাও একটা নারী বসে আছে, তার হাতে আলু বলতে শুধুমাত্র একটা প্রদীপ। ঠিক আছে? এবং নৌকায় বসে আছে, নৌকাটা কিন্তু তীরে বাঁধা না, নৌকা নদীর উপরে। তো কিরকম দুঃসাহসী একটা চিত্রপট এই রাশির। তো যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন হবে, যদি রাশি হয় তাহলে মনোবৃত্তি, আর যদি লগ্ন হয় তাহলে তার প্রকৃতি কতটা দুঃসাহসী হবে ভেবে দেখুন। নিরজ দা, আলোচনা করুন। হ্যাঁ জয়ন্ত দা, আসলে আমরা খুব সুন্দর একটা আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি নিজে অনেক কিছু জানতেছি আজকে। জয়ন্ত দা, ধন্যবাদ আপনাকে। অনেক নতুন নতুন তথ্য আপনার আলোচনায় উঠে আসতেছে, এর মধ্যে সুবিধা আমাদের কাছে হাতে যোগ দিয়েছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, জয়ন্ত দা বলছেন কিন্তু দেখেন, খুবই দুঃসাহসী একটা দৃশ্যপট। অন্ধকারাচ্ছন্ন নদী, তার মধ্যে একটা নৌকা, তার উপর বসে আছে একটা মেয়ে, তার হাতে শুধুমাত্র একটা প্রদীপ। তার মানে কি, এটা যদি কোনো ব্যক্তির লগ্ন হয় তাহলে তার কাছে একটা দুঃসাহসী অভিযান। এবং যেহেতু তার হাতে প্রদীপ, সে অন্ধকার ভেদ করে আলো ফুটাবেই। আর যদি সেই ব্যক্তির রাশি হয়, তাইলে সেই ব্যক্তি তার মনের ভিতর যত ধরনের ভাঙা চোরা আছে, সেই তার অন্ধকার দিক থেকে
এই ব্যাপারটাকে সে ওভারকাম করে একসময় সে তার জীবনে আলো নিয়ে আসবে। একটা জিনিস খেয়াল রাখবেন, কন্যা রাশির জাতক বা জাতিকা অথবা কন্যা লগ্নের অধিকারী যারা আছেন, তারা কিন্তু সেই আলো দিয়েই অপরকে পথ দেখাতে পারেন, নিজের পথ খুঁজে নেন। এবং তার পাশে যেমন কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, ভুল করে হয়তো তিনি কিন্তু কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, কিন্তু আমেরিকা তার কলম্বাস বুক করেন নাই, করছেন কি? কলম্বাস কি আমেরিকা বুক করছিলেন? প্লিজ রেসপন্স। করেন নাই। না না করেন না কিন্তু নাই। না না কলম্বাস না না। না করেন। কিন্তু কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। তাইলে এই যে অনুসন্ধানী মন থাকবে তার, এবং সে অন্ধকারের পরে কি আছে সেটা সে বের করবেই। তার জন্য তার হাতে সে যতটুকুই ক্ষমতা আছে তার ছোট্ট একটা প্রদীপ নিয়ে সে একটা অন্ধকারাচ্ছন্ন সমুদ্র পাড়ি দিচ্ছে অথবা নদী পাড়ি দিচ্ছে, শুধুমাত্র তার সঙ্গে একটা নৌকা, অন্ধকারের রাত, হাতে ছোট্ট প্রদীপ, সেই যে জায়গাটা সে পাড়ি দিবে। তার মানে সবকিছু শেষে হার না মানা একটা প্রকৃতি, সে আলো নিয়ে আসবেই আর অপরকে আলো দেখাবেই। বুঝাইতে পারছি কি? হ্যাঁ দাদা, একটা গুরুত্বপূর্ণ কথা শিখাইছেন যে অনুসন্ধানী, সে অনুসন্ধান করবি। একটা গুরুত্বপূর্ণ একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ অবশ্যই। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের যে জাতক, তাদেরকে কিন্তু অবহেলা করা যাবে না, ঠিক আছে? এই যে অভিযান অভিযান কিন্তু তারা পরিচালনা করবে, তারা এগিয়ে যাবে, ঠিক আছে? আলোর সন্ধান তারা, আলোর পথ তারা দেখাবে, আলোর সন্ধান তারা করবে, ঠিক আছে? আলোর পথে আর দিশারি হবে এই জাতক, আলোর পথে দিশারি হবে। আরেক আরেকটা বিষয় এখানে, দুইজন ব্যক্তি আছেন, দুইজনই কন্যা লগ্নের জাতক। স্যার আমার কন্যা রাশি, আমাকে তো সবাই ঠকায়। ঠকাবেন না, নিজের রাশির এটা প্রয়োগ করতে হবে, আপনার আদার্স প্ল্যানেটের পজিশন দেখতে হবে। তো এটা তো একটা সিম্বল, বাকিটা তো আপনার অন্যান্য ঠকাই মানে কি? প্ল্যানেটের আপনার পজিশনের উপরে ঠকাই আসতে মানে হবে। হচ্ছে আপনি কাউকে কাউকে না কাউকে পথ দেখাচ্ছেন, কেউ না কেউ আপনার দ্বারা উপকৃত হচ্ছে। তো আপনার রাশি চিহ্ন তো আপনার সঙ্গে মিললো। স্যার যে বলে অনুসন্ধানী, একেবারে সত্য কথা, এই জন্য তো বললাম একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ, শিখলাম। হ্যাঁ আপনি যদি কাউকে আলুর পথ দেখাতে চান, আপনি নিজে নাটকে আলুর পথ দেখাতে পারবেন, আপনার সময় নষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সুভাষ দা বলছি, দাদা আমি একটু বাইরে যাবো, আমাকে টর্চটা ধরুন। তো আমার কাজটা ফেলে গিয়েই তো টর্চটা ধরতে হবে। হ্যাঁ তাইলে আমাকে তো মানে ত্যাগ করতে হবে, ঠিক আছে? অবশ্যই এই অবশ্যই, তো ত্যাগ আলু তো তখনই ত্যাগ তো দেখাতে আমি পারবো করি। যখন ত্যাগের আমার মানসিকতা থাকবে। আমার বেতন টেতন টাকা পয়সা সব দিয়ে আমি ত্যাগ করি, এত ত্যাগ করি অন্য অন্য কেউ এটা চিন্তাই করতে পারে না, আমি সামান্য চাকরি দিয়া যে আমি কত ত্যাগ করি। কন্যা রাশি ভাই, চেক করতেই হবে, কিছু করার নাই। আচ্ছা, তারপর হচ্ছে তুলা রাশি আসি আমরা। আলোচনা আরো অনেক গভীর করা যায়, কিন্তু আসলে একটা বিষয়ের উপরে বসে থাকলে তো চলবে না। ডিপ্লোমা ক্লাসে আমাদের সবগুলো বিষয় জানতে হবে, ঠিক আছে? তো তুলা রাশির প্রতীক হচ্ছে তুলা দণ্ড, মানে হচ্ছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা কোথায় থাকে বলেন তো? দাড়িপাল্লার যে এই যে চিহ্নটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন জায়গায় সমগ্র জজ বিশ্বে? কোর্ট, কোর্টে কোর্ট কোর্ট যেটা বিচারালয়, কোর্টে হ্যাঁ, বিচারালয়। বিচারালয়। মানে ন্যায় বিচার। ব্যবহার ব্যবহার হয় বাজারে, কিন্তু কিন্তু দেখা যায় যে এটা থাকে কোর্টে, থাকে একটা প্রতীক হিসাবে। হ্যাঁ, সবচেয়ে বেশি ব্যবহার হয় বাজারে। বাজারে বেশি ব্যবহার হয়। বাজারে ব্যবহার হয় মানে আমি যখন বাজার করব সুব্রতদার কাছ থেকে, উনি আমাকে ন্যায্য আমার প্রাপ্যটা উনি আমাকে বুঝিয়ে দেবেন। মিনিংটা হচ্ছে এটাই, তাই না? কোর্টে যখন এটা ব্যবহার হয়, এটা নিশ্চিত করা হয় যে আপনার প্রতি যে বিচারটা করা হবে সেটা ন্যায্য হবে। পাল্লার দাড়ির যে মানদণ্ড আছে, দণ্ডের দুপাশে যে দুটো পাল্লা আছে, সেইগুলা ব্যালেন্স থাকবে। তো তুলা রাশির যিনি জাতক, তিনি ন্যায় বিচারক হবেন, তার মধ্যে ন্যায় বিচারের প্রতি একটা প্রবল আকর্ষণ থাকবে। তুলা রাশির যে জাতক, তুলা রাশি বা লগ্ন, যার রাশিটা যার লগ্ন পড়বে, তার মধ্যে সেই মানদণ্ডটা থাকবে। স্যার হ্যাঁ আমি বলুন। বলছি আমি বলছি কি স্যার, এই যে তুলা রাশি যে আপনি বলছেন ন্যায় বিচার, তুলা রাশি তো তুলা রাশি যে আছে না, যে মুখস্থ আছে শনি, ওই জন্য তো। আপনি শনিকে নিয়ে আসছেন কেন? শনিকে নিয়ে তো কোনো আলোচনা হচ্ছে না, রাশি চিহ্ন আলোচনা হচ্ছে। না গ্রহ ওই যে আনবেন না, তুলা রাশি। একটার মধ্যে আরেকটা আনবেন না, শুধু পিছনের রাশি কথা চিহ্নটার আনবেন না উপরে ভিত্তি ভাই, করে আমরা আলোচনা প্রথম করুন। পৃষ্ঠায় আছি।
তো এই যে তুলা রাশি আপনার ব্যালেন্স, ব্যালেন্স কি করে বলছি, যে মানদণ্ডটা মানে দাড়িটা যেটা আছে, তো সেটার দুই পাশে দুটো পাল্লা, তো দুইটা পাল্লা কিন্তু সমানে সমান যখন হবে তখনই সঠিক মাপ হবে। তো এই যে তুলা রাশির ব্যক্তি, তুলা লগ্নের যে ব্যক্তি, তার মধ্যে সেই ব্যালেন্সটা কিন্তু থাকবে। যেখানেই ইনব্যালেন্স হবে, মানে ব্যালেন্সটা এবড়ো হবে, ব্যালেন্সটা সমান হবে না, সেখানেই কিন্তু তুলা রাশি জাতক প্রতিবাদ করবে। আপনি একটা দেখবেন, যখন কারো বাড়িতে, এখন এটা কমে গেছে, তো একটা সময় ছিল আমি ছোটবেলায় দেখেছি, যখন বা বাজারে, হাট বাজারে আমরা ছোটবেলায় যখন যেতাম, জাদুঘর খেলা, জাদু দেখাতে আসতো, তারা বলতো যে তুলা রাশির জাতক কে আছেন, আমি বাটি চালান দিব, মানে বাটি চালানে তুলা রাশির জাতককে ব্যবহার করা হতো। ঠিক আছে, কোনো জিনিস হারিয়ে গেছে, তো সেটা উদ্ধারের জন্য বাটি চালান দেওয়া হতো, এবং সেই বাটিতে তুলা রাশির ব্যক্তি সেই বাটিতে হাত দিয়ে আহ, তাকে দিয়ে বাটি চালানটা দেওয়া হতো। একটা ব্যালেন্স থাকবে, একটা ন্যায় বিচার থাকবে। ঠিক আছে, আলোচনা করুন নিরোজ দা, আলোচনা করুন। হ্যাঁ, তাইলে তুলা রাশি যেহেতু তুল্যদণ্ড, ন্যায় বিচার নিশ্চিত করা, তো যার হাতে দাঁড়িপাল্লা আছে এবং তার কাছে বিচারিক ক্ষমতা আছে, তাইলে সে কি কারোর সাথে অন্যায্য বিচার করতে পারবে? মানে তার চরিত্রই আছে এটা, পারবে না। তাইলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তুলা রাশির জাতক সবসময় ন্যায় বিচারক হবে। দ্বিতীয়ত, একটা জিনিস, উনি ব্যালেন্স করে চলবে, ব্যালেন্স। আমার কথা কি বোঝা যাচ্ছে না, কোনো রিফ্লেকশন আসতেছে? ব্যালেন্স যাচ্ছে করে স্যার, চলবে বুঝা তুলা যাচ্ছে। রাশি। তুলা রাশির জাতক সবসময় অন্যদের সাথে তার একটা ব্যালেন্স রাখবে, সবসময় ব্যালেন্স করে চলবে। সে কখনো ইমোশনটারে, তার যদি ইমোশন থাকে, যদি চন্দ্র সেই রাশিতে থাকে, তার ইমোশন যেখানে দেখানোর দরকার সে শুধু ওইখানেই দেখাবে, যেখানে দেখানোর দরকার নাই ওইখানে দেখাবে না। যে সম্পর্কে জড়িয়ে যেতে গেলে তার জীবনে সমস্যা আসতে পারে, সে ওই সম্পর্কে জড়াবে না, ভিতরে আবেগ থাকলেও সে সম্পর্কে জড়াবে না। এই ক্ষেত্রে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন একটা সুনিপুণ একটা ব্যালেন্স আছে। সে সবার সাথে চলতে পারতেছে, আবার একাও থাকতে পারতেছে। এই যে ব্যালেন্সিং, জীবনের ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারে একমাত্র তুলা রাশির জাতক বা জাতিকা। তুলা লগ্নের জাতক জাতিকা যদি লগ্ন সাপেক্ষে আমরা ধরি, তাহলে দেখবেন তার দেহ দেহ অবয়ব যদি আপনি দেখবেন, দেখবেন যে তার টোটাল বডি স্ট্রাকচারে একটা না একটা, দেখবেন যে অনেকের দেখবেন যে আমাদের বডি পার্টের দেখবেন যে হাতের সাথে আঙ্গুলের মিল নাই, বা দেখা যায় মাথা বড় বা এইরকম একটা আদার্স বিষয় বিচার্য, কিন্তু তার বডি তো একটা ব্যালেন্স থাকবে। তো ওইখানে বডির ব্যালেন্সটা কি? আমাদের বডি ব্যালেন্স করে হচ্ছে আমাদের 70%, 70% তো যন্ত্রটা জল, না হ্যাঁ, সিক্সটি হ্যাঁ, পার্সেন্ট হ্যাঁ, এরকমই। 70% জল। তাইলে আমাদের বডি ব্যালেন্স, ওই জলের ব্যালেন্সটা থাকবে, ওয়াটার ব্যালেন্সটা থাকবে, বা আমাদের স্বাস্থ্য একটা ব্যালেন্স থাকবে। ওই ব্যক্তি তার নিজের জীবনে ব্যালেন্স রাখার চেষ্টা করবে। এটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকে যারা আছে তাদের রাশিগত একটা এই সিম্বলের উপরে তাদের বৈশিষ্ট্য। তুলা রাশির ব্যক্তিরা, যাদের তুলা রাশি, তারা কিন্তু মানে আপোষ মীমাংসাটা ভালো করতে পারে, ব্যালেন্স করার প্রবণতা আছে। তো রামের কাছে রামের কথা, স্বামের কাছে স্বামের কথা বলে তারা একটা ব্যালেন্স করে, তারা মানে আপোষ মীমাংসাটা খুব ভালো করে নিতে পারে। আপনারা আজকে যে রাশি চক্রের মানে রাশি চিহ্নের যে আলোচনাটা করা হচ্ছে, আপনারা, আমি বারবার বলেছি যে আপনারা নোট করে রাখবেন, পরবর্তীতে ভিডিও দেখে আরেকবার নোটটাকে পরিপূর্ণ করবেন, আর প্রত্যেকদিন ক্লাসে এগুলো নিয়ে বসবেন। এই রাশি চিহ্নের কিন্তু মানে আরেকটা আলোচনা আমি করব। ঠিক আছে, আরেকটা আলোচনা আমি করব, সেটা আজকে করলে হবে না, যখন ভাবের আলোচনা করব, যেদিন ভাবের আলোচনা করব সেদিন রাশি চিহ্নের আলোচনা করবো। আমি একটা ইন্টস আপনাদেরকে দিয়ে রাখছি। আমরা কন্যা রাশির যে আগে আলোচনা করলাম, সেই কন্যা রাশি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠ রাশি। এটা হচ্ছে রিপু, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রিপু ভাব। ওই রিপু ভাবের আলোচনা যখন করব তখন কিন্তু আসবো যে ওই যে অন্ধকারাচ্ছন্ন নদীতে একটা মেয়ে একা বসে আছে। ঠিক আছে, তো যখন একা বসে আছে তখন মানে রিপু ভাব জাগ্রত হলে কি হবে কি না, ঠিক আছে, এগুলা কিন্তু পরবর্তীতে আলোচনা হবে। আমি হিন্টস দিয়ে রাখছি, সপ্তম ভাব হচ্ছে আমাদের জীবন সাথী। ঠিক আছে, তো আমাদের লাইফ পার্টনার। ঠিক আছে, তো এগুলা কিন্তু ওই রাশি চিহ্নের সঙ্গে
আলোচনা আসবে, এটা ভাবের আলোচনা যখন হবে তখন, এখন এটা আলোচনা করলে হবে না। কিন্তু হিন্টস আমি দিয়ে রাখছি, ঠিক আছে? আমরা আসলে কি জ্যোতিষশাস্ত্র যে বলে যে সমুদ্র সম একটা শাস্ত্র, জ্ঞানের আধার, এটা হচ্ছে কি শুধুমাত্র নর্মাল একটা বিষয়ের উপরে ভিত্তি করে আপনার টোটাল 1 বছর আপনি আলোচনা করতে পারবেন, দেখবেন আলোচনা শেষ হচ্ছে না। ঠিক আছে, যিনি জানেন, আমরা তো আসলে এত কিছু জানি না, তো আলোচনাও আমাদের খেয়ে হারিয়ে ফেলি। কয়েকটা কথা বলি আবার আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে আপনারা আলোচনা করুন। ঠিক আছে, কারণ মেধার তবে জায়গাটা হচ্ছে কি, ব্যাপক মেধাবী যারা তারাই আসলে যদি চর্চা করতে পারে, আমাদের তো সেই দ্বারে শুনি। তো বৃশ্চিক রাশি হচ্ছে, আমি আমার কথা বলছি আর কি, বৃশ্চিক রাশি হচ্ছে বিচ্ছু। তো এই রাশির যে প্রতীক, সে প্রতীক হচ্ছে একটা কীট। এই কীট কিন্তু বিষাক্ত, তার লেজে হুল আছে, এই হুল ফুটিয়ে দিলে, ক্ষেত্র বিশেষ বাচ্চাদেরকে হুল ফুটিয়ে দিলে অনেক সময় অনেক বাচ্চা মারা যায়, এরকমটাও শোনা যায় যে বাচ্চা কাচ্চা মারা পর্যন্ত যায়। ঠিক আছে, প্রচুর বিষ যে অঙ্গে মানে আপনার এই উল ফুটিয়ে দেয়, সে অঙ্গটা নষ্ট হয়ে যায়। আমি অনেকে দেখেছি যে বলেছে ছোটবেলায় বিচ্ছু কামড় দিয়েছে, উল ফুটিয়ে দিয়েছে, তার আঙ্গুল নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে, এরকম ইতিহাস আছে। তো এই যে বৃশ্চিক রাশি, এই যে রাশি জাতক, তাদের মধ্যে কিন্তু একটা একটা বিষক্রিয়া থাকবে তাদের মধ্যে। ঠিক আছে, তাদের পেছনে যদি আপনি লাগালাগি করেন, তাদের সাথে যদি লাগালাগি করেন, তারা কিন্তু এমনিতে ছেড়ে দেবে না, তারা কিন্তু উল ফুটিয়ে দিবে। ঠিক আছে, তারা কিন্তু সদা জাগ্রত। আর উল্টা দেখবেন আমরা বিচ্ছু যখন তার মনে হয় 8টা পা, ঠিক আছে, এক পাশে 4টা আর এক পাশে 4টা, 8টা পা দিয়ে যখন এগিয়ে যায়, তখন তার এই পেছনের যে হুলের যে লেজটা আছে না, ওইটা একদম ইয়ে থাকে, সুতীক্ষ্ণ খাড়া থাকে, খুব সহজেই যেন আক্রমণ করতে পারে। তো এই বৃশ্চিক রাশির যে জাতক, তার কিন্তু ইন্দ্রিয় জাগ্রত থাকবে, তার যে ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্স সেন্স, সেটা কিন্তু জাগ্রত থাকবে। ঠিক আছে, তো তার ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত থাকবে, মানে যার সিক্স সেন্স ভালো আছে, সে কিন্তু অনেক কিছু পূর্বে অনুধাবন করে ফেলবে, আগে থেকে অনেক কিছু জেনে যাবে। স্বাভাবিক অবস্থায় যেটা আপনার মানে মানুষ জানতে পারে না, সেটা কিন্তু সে আগে থেকে জেনে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কালপুরুষ রাশি চক্রের অষ্টম বাবু, মানে গুপ্তবিদ্যা গুপ্ত চর্চার বাব। তো এই বৃশ্চিক রাশিতে আমরা যারা জ্যোতিষী আছি, তাদের যদি মানে বৃশ্চিক রাশিতে কোনো না কোনো গ্রহের অবস্থান থাকে, এটা কিন্তু অত্যন্ত শুভ আমাদের জন্য। আমরা যারা জ্যোতিষ চর্চা করছি, আমাদের বৃশ্চিক রাশিতে যদি কোনো গ্রহের অবস্থান থাকে, এটা অত্যন্ত শুভ। আলোচনা করুন, স্বপন দা আপনি কিছু বলুন, বৃশ্চিক রাশি নিয়ে কিছু বলুন। মিউট আছে, মিউট আছে। স্যার সরকারি চাকরির বেলায় আমি অনেকের ইতি শখে দেখছি বৃশ্চিক লগ্নে সরকারি চাকরি হয়ে গেছে স্যার। বহুত স্যার বহুত। না, এই সরকারি চাকরিটা তো স্পর্ধা বিচার মিউট করবেন আপনার আছে, রবিকে কেন্দ্র করে, ষষ্ঠ ভাবকে কেন্দ্র করে, স্বপনদা মিউট দশম আছে ভাবকে কেন্দ্র আপনার। করে। জানি না স্যার, দেখছি অনেকেরই স্যার। আসবেন পরে বৃশ্চিক আপনিও রাশি স্যার, বিচার করতে পারবেন। স্বপন দা স্বপনদা আপনার আপনার বৃশ্চিক মিউট রাশি মিউট আছে, আছে। প্রতিশোধ মিউট আছে পরায়ণ। আপনার। স্বপন দা আপনার মিউট আছে। হ্যাঁ তার ঠিক, মানে এটা এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বলুন। আচ্ছা, না যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে বৃশ্চিক রাশির মূলত যারা বৃশ্চিক রাশির জাতক আছেন, তারা আপনার তাদেরকে যদি কেউ আঘাত করে, তাহলে সে দীর্ঘদিন ধরে মনে রাখে এবং সেটা প্রতিশোধ নেওয়ার চেষ্টাও করে। হ্যাঁ হ্যাঁ, একটা রাইট কথা বলেছে, মানে তারা প্রতিশোধ নেবেই, তারা পাল্টা হ্যাঁ আঘাত প্রত্যাঘাত করবেই। করবে এবং এটা মনে রাখবে, দীর্ঘদিন মনে রাখবে। ধরেন ছোটবেলা আপনি আমাকে একটা আঘাত করেছেন, সেটা আমার বয়স হলেও আমার মনে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে প্রতিশোধটা নিতে না পারি। হিমাংশু মিত্র, আপনি কি রাস্তায় আছেন নাকি? তবে এখানে আরেকটা বিষয় আছে, বৃশ্চিক রাশি জাতকরা তো সবসময় আঘাতপ্রাপ্ত হয়, সবসময় তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, তাদের একটা মানে একটা কিছু পাওয়ার আপনার যন্ত্রণা আকাঙ্ক্ষা, এগুলো আপনার মানে থেকেই থাকে, এটা পূরণ হয় না কখনো। নীরজ দা। হ্যাঁ, আমি স্বপনদার সাথে সুর মিলাইতে চাই। স্বপনদা যেহেতু আপনার সাথে সুর মিলাইছে, আমি এখন স্বপনদার সাথে সুর মিলাচ্ছি। এই যে প্রতিশোধ পরায়ণতা, আচ্ছা আর হ্যাঁ আপনারা কি সচরাচর বৃশ্চিককে দেখতে পান? বিচ্ছুটাকে সচরাচর দেখা যায়? সচরাচর দেখেন না, দেখেন দেখা যায় না, দেখা না, যায় না। দেখা যায় না। দেখা যায় না। তার মানে
বৃশ্চিক বা বিচ্ছু একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস, যাকে সচরাচর সমাজে